الله الله أكبر اللهم صل على محمد وآل محمد খামেনির ইমামতিতে রয়েসির জানাজা অনুষ্ঠিত, লাখো লাখো মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত তেহরান। শোক আর মাতমে বিদায় জানানো হচ্ছে প্রাণপ্রিয় নেতাকে। ইরানি প্রেসিডেন্টের প্রধান কর্মকর্তার বয়ানে উঠে এলো দুর্ঘটনার ভয়াবহতা। ঘন মেঘের মধ্যেই হঠাৎ করে উধাও হয়ে যায় প্রেসিডেন্টের হেলিকপ্টার। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেওয়ার ঘোষণা স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ের। ইউরোপীয় মিত্রদের এমন সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া ইসরায়েলের। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। লাখো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হল প্রেসিডেন্ট রইসি সহ হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতদের জানাজা। তেহরান বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত জানাজায় ঢল নামে মানুষের। এতে ইমামতি করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর ঐতিহাসিক বিপ্লবী স্কয়ার থেকে শুরু হয় শোক র্যালি। রইসিকে শেষ বিদায় জানানোর আনুষ্ঠানিকতায় অংশ নিচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, ভারতের ভাইস প্রেসিডেন্ট সহ বিভিন্ন দেশের নেতারা। তেহরান এখন শোকের রাজধানী। প্রাণপ্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে লাখো মানুষের যে ঢল শুরু হয়েছিল, সময়ের সাথে সাথে তা পরিণত হয়েছে জনসমুদ্রে। তেহরান ইউনিভার্সিটিতে প্রেসিডেন্ট রইসি, পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান সহ নিহতদের মরদেহ আনার সাথে সাথেই মাতম আর আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। আবেগাপ্লুত জনসাধারণকে সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের। প্রিয় অনুসারীর মৃত্যুতে আবেগ বাদ মানেনি সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিরও। জানাজায় ইমামতি করেন খামেনি। এ সময় নামাজের মধ্যেই কান্নায় ভেঙে পড়েন গার্ডিয়ান কাউন্সিল ও মন্ত্রিপরিষদের সদস্য এবং বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। এমপি প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি লাখো মানুষ অংশ নেয় জানাজায়। জানাজা শেষে প্রেসিডেন্টের মরদেহ নেওয়া হয় তেহরানের ঐতিহাসিক বিপ্লবী স্কয়ারে। সেখানে মরদেহ নিয়ে আজাদি স্কয়ারের উদ্দেশ্যে শুরু হয় শোক র্যালি, যাতে অংশ নেন লাখো ইরানি। জানাজায় অংশ নেন হামাস নেতা ইসমাইল হানিয়া। রইসির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় অংশ নিতে এরই মধ্যে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও উপপ্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তা। ভারতের ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড়েরও ইরান যাওয়ার কথা। এছাড়াও তুরস্ক, ইরাক, রাশিয়া, চীন সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরাও থাকবেন স্মরণসভায়। তেহরান থেকে সন্ধ্যায় রইসির মরদেহ নেওয়া হবে তার জন্মস্থান মাশহাদে। বৃহস্পতিবার সেখানে দাফন করা হবে মরদেহ। নিহত বাকিদের মরদেহ দাফন করা হবে নিজ নিজ জন্মস্থানে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির মৃত্যুতে শোক পালনের আনুষ্ঠানিকতা চলছে আন্তর্জাতিক সংস্থাগুলোতেও। মঙ্গলবার জাতিসংঘের সদর দপ্তরে অর্ধনমিত রাখা হয় পতাকা। হেলিকপ্টার দুর্ঘটনায় 9 জনের মৃত্যুতে শোক পালন করা হয় আন্তর্জাতিক আণবিক সংস্থা IAEA এর সদর দপ্তর অস্ট্রিয়াতেও। মহাপরিচালক মারিয়ানো গ্রসির আহ্বানে নিরাপত্তা পালন করেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। এর আগে সোমবার 1 মিনিট নিরাপত্তা পালন করা হয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। সমবেদনা জানানো হয় ইব্রাহিম রইসি সহ নিহতদের পরিবার ও ইরানের জনগণের প্রতি। রাশিয়া, চীন ও আলজেরিয়ার অনুরোধে সবাইকে দাঁড়িয়ে নিরাপত্তা পালনের আহ্বান জানান সভার চেয়ারম্যান।
হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানি প্রেসিডেন্ট এবং তার পররাষ্ট্রমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছে ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতি। মঙ্গলবার রাজধানী সানায় অবস্থিত ইরানের দূতাবাসের সামনে জড়ো হয় হুতি সমর্থকরা। এ সময় হুতি সরকারের উপ পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন। ফুলেল শ্রদ্ধা জানানোর পর ছিল দোয়ার আয়োজন, যা পরিচালনা করেন উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেন আল এজি। এ সময় হুতি নেতারা রইসির মৃত্যুকে মুসলিম বিশ্বের বড় ক্ষতি হিসেবে আখ্যা দেন। এদিন ইরানের দূতাবাস সহ ইয়েমেনের বিভিন্ন স্থাপনায় অর্ধনমিত ছিল পতাকা। ইব্রাহিম রইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় মুখ খুললেন নিহত প্রেসিডেন্টের চিফ অব স্টাফ। রইসির বহরে থাকা 3টি হেলিকপ্টারের একটিতে ছিলেন গোলাম হোসেন ইসমাইলি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনাকে দেয়া সাক্ষাৎকারে দিয়েছেন দুর্ঘটনার মুহূর্তের বর্ণনা। জানালেন, ঘন মেঘের মধ্যে হঠাৎ করেই উধাও হয়ে গিয়েছিল প্রেসিডেন্টের হেলিকপ্টার। রোববার দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পূর্ব আজারবাইজান প্রদেশে দুর্গম পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়েছিল ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি। আসলে কি হয়েছিল সেদিন, এ বিষয়ে রাষ্ট্রীয় গণমাধ্যমে কথা বললেন ইরানের প্রেসিডেন্টের চিফ অব স্টাফ গোলাম হোসেন ইসমাইলি। দুর্ঘটনার দিন রইসির বহরে ছিলেন তিনিও। ইসমাইলি জানান, গত রোববার স্থানীয় সময় দুপুর 1টার দিকে যাত্রা শুরু করে 3টি হেলিকপ্টার। সে সময় স্বাভাবিকই ছিল আবহাওয়া। প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি ছিল মাঝখানে। বহরের নেতৃত্বে ছিলেন রইসির আকাশযানের পাইলট ক্যাপ্টেন মোস্তাফা ভি। যাত্রার ৪৫ মিনিটের মাথায় ঘন মেঘ এড়াতে অন্য 2টি হেলিকপ্টারের পাইলটকে আরও উঁচুতে ওড়ার নির্দেশ দেন মোস্তাফা ভি। বাকি 2টি আকাশযান উঁচুতে উঠলেও রইসির হেলিকপ্টারটি আর উপরে ওঠেনি। মাত্র 30 সেকেন্ডের মধ্যেই হঠাৎ উধাও হয়ে যায় সেটি। ইসমাইলি জানান, তাদের হেলিকপ্টারের পাইলট কয়েকটি চক্কর দিয়ে খোঁজার চেষ্টা করেন রইসিদের আকাশযানটি। পাইলটের সাথে যোগাযোগের চেষ্টা করেন রেডিও ডিভাইসের মাধ্যমে। সংযোগ না পেয়ে পরবর্তীতে একটি তামার খনিতে ল্যান্ড করে তাদের হেলিকপ্টার। হঠাৎ যোগাযোগ হয় রইসির সাথে থাকা আলে হাশেমের সাথে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মুখপাত্র তিনি জানান হেলিকপ্টার বিধ্বস্তের খবর। ঘটনার পর 3 ঘন্টা পর্যন্ত জীবিত ছিলেন আলে হাশেম। এর মধ্যে 2বার যোগাযোগ হয় তার সাথে। ইসমাইলি জানান, ঘটনাস্থলে পৌঁছে সবার মরদেহ দেখে নিশ্চিত হয়েছেন দুর্ঘটনার সাথে সাথে মৃত্যু হয়েছিল প্রেসিডেন্ট ও অন্যদের। ডরথি তাসরিন, যমুনা নিউজ। গাজায় আবারও বিভিন্ন হাসপাতাল টার্গেট করে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। বিমান হামলার পাশাপাশি চলছে স্থলবাহিনীর নৃশংসতা। উত্তর গাজার জাবালিয়ায় আরও ভেতরে প্রবেশ করেছে তেল আবিবের সেনারা। শরণার্থী শিবিরে চলছে সর্বাত্মক হামলা। বিমান হামলার পাশাপাশি ট্যাঙ্ক দিয়ে করা হচ্ছে গোলাবর্ষণ। ধ্বংস হয়েছে একাধিক আবাসিক ভবন। কামাল আদওয়ান হাসপাতালে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েলিরা। হাসপাতাল ছাড়তে বাধ্য হয়েছে বহু রোগী, স্বাস্থ্যকর্মী ও আশ্রিতরা। ভেতরে আটকা পড়েছে প্রায় 200 জন। ইসরায়েলি হামলায় উত্তর গাজায় 6 জন, মধ্যাঞ্চলীয় জাওয়াইদায় 10 জন ও গাজা সিটিতে মৃত্যু হয়েছে 8 জনের। দক্ষিণে রাফায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনগুলোর সাথে তীব্র লড়াই চলছে ইসরায়েলি সেনাদের। তেল আবিবের আগ্রাসনে 24 ঘন্টায় প্রাণহানির শিকার হয়েছে 85 জন, আহত কমপক্ষে 200 জন। আবারও যুক্তরাষ্ট্রের ড্রোন ভূপাতিত করল ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারে। জানায়, আল বাইদা প্রদেশে ভূপাতিত করা হয় MQ-9 নামের মার্কিন ড্রোনটি। হুতির দাবি, তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে চালানো হয়েছে হামলা। এর আগে শুক্রবার ইয়েমেনের মারেব প্রদেশে আরও একটি মার্কিন ড্রোন ধ্বংসের দাবি করেছে হুতি। সেটিও ছিল MQ-9 ড্রোন। হুতির সশস্ত্র শাখার আকাশ প্রতিরক্ষা বাহিনী সফলভাবে আমেরিকার MQ-9 ড্রোন ভূপাতিত করেছে। আল বাইদা প্রদেশের আকাশ সীমায় অভিযানের সময় এটি ভূপাতিত করা হয়। আমাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি সারফেস টু এয়ার মিসাইল ছুড়ে ধ্বংস করা হয়েছে মার্কিন আকাশযান। ইসরায়েলের আগ্রাসনের মুখে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন বেড়েই চলেছে বিশ্বজুড়ে। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেওয়ার ঘোষণা দিয়েছে আরও কয়েকটি পশ্চিমা দেশ। আগামী সপ্তাহেই আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে ইউরোপের 3 দেশ স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে।
তাদের দাবি দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে ইসরায়েল ফিলিস্তিন সংকট থেকে উত্তরণের একমাত্র উপায়। 7 মাসেরও বেশি সময় ধরে অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। প্রাণ হারিয়েছেন বহু নিরপরাধ ফিলিস্তিনি। এই হত্যাযজ্ঞ বন্ধে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানকে সংকট থেকে উত্তরণের একমাত্র উপায় হিসেবে দেখছেন অনেকে। মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা কমাতে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ইউরোপের 3 দেশ নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেন। 3 দেশের নেতারা জানিয়েছেন আগামী সপ্তাহে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হবে ফিলিস্তিনকে। নরওয়ে সরকার ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 28 মে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। যা ঘোষণা করতে যাচ্ছি তাতে ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে নরওয়ের এতদিনের অবস্থান স্পষ্ট করে। ফিলিস্তিনিদের নিজস্ব মৌলিক ও স্বাধীন অধিকার রয়েছে। নরওয়ে ও স্পেনের সিদ্ধান্তের সাথে একাত্মতা ঘোষণা করছি। এই সিদ্ধান্ত বাস্তবায়নে যা যা করা লাগে তা করব। অন্যান্য দেশও আমাদের সাথে সহমত পোষণ করবে বলে মনে করি। স্পেন বলছে এই স্বীকৃতির অর্থ কারো পক্ষে অবস্থান গ্রহণ নয়, শান্তি প্রতিষ্ঠার স্বার্থেই ফিলিস্তিনের স্বীকৃতি প্রয়োজন। একটা জিনিস আমার কাছে স্পষ্ট, ফিলিস্তিনিদের সুরক্ষায় নেতানিয়াহু কিছুই করছে না। তাই তাদের মৌলিক অধিকার নিশ্চিতে এই সিদ্ধান্ত নিচ্ছি। এটা ইসরায়েল কিংবা ইহুদিদের বিপক্ষে না, হামাসের পক্ষেও না। এটা শুধুমাত্র শান্তির জন্য, কারো বিরুদ্ধে না। এ যাবৎ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের 140টিরও বেশি সদস্য দেশ। ইসরায়েলের আগ্রাসন শুরুর পর গত কয়েক মাসে জনমত বাড়ছে ফিলিস্তিনিদের স্বীকৃতির পক্ষে। অনিক রহমান, যমুনা নিউজ। এদিকে আয়ারল্যান্ড ও নরওয়ে থেকে নিজ দেশের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করেছে ইসরায়েল। তেল আবিবের দাবি জরুরি পরামর্শের জন্য ফিরে নেওয়া হচ্ছে রাষ্ট্রদূতদের। একই ইঙ্গিত দেওয়া হয়েছে স্পেনে নিযুক্ত রাষ্ট্রদূতের ক্ষেত্রেও। এই ধরনের সিদ্ধান্ত জিম্মি ইসরায়েলিদের ফিরিয়ে আনার চেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছে ইসরায়েল। ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেনের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বেন গাভির। বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া মানে হত্যাকারীদের পুরস্কৃত করা। বুধবার আল আকসা মসজিদ ভ্রমণকালে এমন মন্তব্য করেন তিনি। স্পষ্ট করে বলতে চাই, ফিলিস্তিনকে যেসব রাষ্ট্র স্বীকৃতি দিতে চায় তারা অপহরণকারী আর হত্যাকারীদের পুরস্কৃত করতে চায়। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ঘোষণা থাকতে পারে এমন কোনো বিবৃতিরও অনুমতি আমরা দেব না। আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন নিয়ে পশ্চিমাদের মধ্যে দেখা দিয়েছে চরম বিভক্তি। পরোয়ানা জারি হলে সিদ্ধান্ত মেনে নেয়ার কথা জানিয়েছে ফ্রান্স, নরওয়ে, বেলজিয়াম সহ ইউরোপের অনেক দেশ। অপরাধ আদালতের যে কোনো পদক্ষেপকে সমর্থন দেবার কথা বলেছে ইউরোপীয় ইউনিয়নও। তবে এই পদক্ষেপে ক্ষুব্ধ বাইডেন প্রশাসন আইসিসির কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে। অবশ্য যুক্তরাষ্ট্রের অনেক আইন প্রণেতাও আইসিসিকে সমর্থন দিচ্ছেন। গাজায় আগ্রাসন শুরুর পর ইসরায়েলি বাহিনী পশ্চিমাদের ব্যাপক সমর্থন পেলেও এখন পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। সময়ের সাথে সাথে ইসরায়েল ইস্যুতে ইউরোপ আমেরিকার মধ্যে বাড়ছে বিভক্তি। সবশেষ সোমবার আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনের পর সেই বিভেদ আরও চরমে পৌঁছেছে। আইসিসি গ্রেফতারি পরোয়ানা জারি করলে সে নির্দেশ মেনে নেয়ার ঘোষণা দিয়েছে নরওয়ে, ফ্রান্স, সুইডেন, বেলজিয়াম, ডেনমার্ক সহ ইউরোপের অনেক দেশ। আইসিসির যে কোনো সিদ্ধান্তকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নও। হামাস সদস্য ও ইসরায়েল প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে একসাথে গ্রেফতারি পরোয়ানার আবেদন নিয়ে তর্ক হতেই পারে। তবে দিন শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালতই। তবে আমাদের অবস্থান স্পষ্ট করতে চাই, আমরা আদালত ব্যবস্থাকে পুরোপুরি সমর্থন করি। ইউরোপীয় ইউনিয়নের অবস্থান স্পষ্ট। গত জুনে ইউর সদস্যরা এই বিষয়ে একমত হয়েছে যে ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইসিসি নিজেদের এখতিয়ারের মধ্যে থেকে যে পদক্ষেপই নেবে তাতে আমাদের সমর্থন থাকবে। ইউরোপ তাদের অবস্থান স্পষ্ট করলেও আইসিসির পদক্ষেপের বিরুদ্ধে মিত্র ইসরায়েলের সুরেই কথা বলছে যুক্তরাষ্ট্র। মার্কিন কংগ্রেসের শুনানিতে রিপাবলিকান এক সিনেটর আইসিসির কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি তুলেছেন, যাতে সমর্থন দেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তবে আইসিসির পক্ষে আছেন কিছু মার্কিন আইন প্রণেতাও। ইসরায়েলের বিরুদ্ধে ওঠা যুদ্ধাপরাধের অভিযোগকে সমর্থন দিচ্ছেন তারা। গাজায় যা হচ্ছে তা যুদ্ধাপরাধ। আমি বিশ্বাস করি কট্টর ডানপন্থী ইসরায়েলি সরকারের এইসব যুদ্ধাপরাধের যথেষ্ট প্রমাণও রয়েছে। নেতানিয়াহু ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন। তিনি স্পষ্টভাবেই বেসামরিকদের টার্গেট করছেন। এক্ষেত্রে আইসিসি খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।
এখন পর্যন্ত 3 জন রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আইসিসি। সবশেষ 2023 সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে জারি হয় পরোয়ানা। এর আগে সুদানের ওমর আল বশির ও লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধেও নেওয়া হয়েছিল একই পদক্ষেপ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির মৃত্যু পশ্চিমাদের খুব বেশি স্বস্তি দেবে না বলে মত বিশ্লেষকদের। বলা হচ্ছে সরকার প্রধান নিহত হলেও বদলাবে না ইরানের পশ্চিমা বিরোধী কঠোর পররাষ্ট্রনীতি। কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শত্রু মোকাবেলায় প্রক্সি গ্রুপগুলো নিয়ন্ত্রণ করে আসছে তেহরান। কাজেই প্রেসিডেন্টের মৃত্যু হুতি হিজবুল্লাহর সাথে দীর্ঘদিনের সম্পর্কে প্রভাব ফেলবে না বলেই মত বিশ্লেষকদের। 3 দশকেরও বেশি সময় আগে গঠিত হয় লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। পশ্চিমাদের অভিযোগ, তখন থেকেই গোষ্ঠীটিকে সমর্থন দিয়ে আসছে ইরান, ইয়েমেনের হুতি, ইরাকের রেজিস্ট্যান্স গ্রুপ কিংবা ফিলিস্তিনের হামাস। মধ্যপ্রাচ্যে এসব সশস্ত্র গোষ্ঠী কয়েক যুগ ধরে সহায়তা পেয়ে আসছে তেহরানের। বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের মৃত্যু প্রক্সি গ্রুপগুলোর সাথে এত পুরনো সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। দেশটির সেনাবাহিনী সহ সকল নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিয়ন্ত্রণে, এমনকি দেশের সর্বোচ্চ নীতি নির্ধারকও তিনি। অভ্যন্তরীণ ও পররাষ্ট্র নীতিতে প্রেসিডেন্টের ব্যাপক ক্ষমতা থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেন আয়াতুল্লাহ আলী খামেনি। কাজেই সরকার প্রধানের মৃত্যুর পরও প্রক্সি গ্রুপগুলোর সাথে ইরানের সম্পর্ক একই থাকবে বলেই ধারণা বিশ্লেষকদের। ইরানের নতুন সরকার প্রধান হিসেবে সম্ভাব্য তালিকায় রয়েছে যাদের নাম, তাদের বেশিরভাগই প্যারামিলিটারি ফোর্স, বিপ্লবী গার্ড বাহিনীর সদস্য। আর তাই তেহরানের কট্টর পশ্চিমা বিরোধী নীতিতে পরিবর্তন আসার সম্ভাবনা কম। বিশ্লেষকদের মতে ইব্রাহিম রইসির মৃত্যু খুব বেশি স্বস্তি দেবে না যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের। প্রেসিডেন্ট হওয়ার আগেই রইসি অনেক বিতর্কিত ঘটনায় নাম জড়িয়েছেন। এখন যারা সম্ভাব্য প্রার্থী তাদের ইরানের বিপ্লবী গার্ড বাহিনীতে কাজ করার অভিজ্ঞতা আছে, যেটি যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী গোষ্ঠীর তালিকায় রয়েছে। কাজেই ইরানের সাথে তাদের যে উত্তেজনা সেটি কমার সম্ভাবনা নেই। যুক্তরাষ্ট্র ইসরায়েলের উত্তেজনা রাজনৈতিক কোনো সংকট নয়, বরং এটি ইরানের পদ্ধতিগত বিষয়। তবে বলা হচ্ছে প্রেসিডেন্টের এই আকস্মিক মৃত্যু কিছুটা হলেও অভ্যন্তরীণ চাপে ফেলবে ইরানকে। নির্বাচন আয়োজনের পর নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলে গঠন হবে নতুন মন্ত্রিসভা। ধারণা করা হচ্ছে কয়েক মাসের দীর্ঘ প্রক্রিয়া শেষেই আবারও দেশটিতে ফিরবে রাজনৈতিক স্থিতিশীলতা। কাজেই এই কয়েক মাস দেশটি কিছুটা ব্যাকফুটে থাকবে বলে মত অনেক বিশ্লেষকের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রেসিডেন্ট রইসির মৃত্যুর পর অভ্যন্তরীণ বিবাদ বা রাজনৈতিক কোন্দলের শঙ্কা উড়িয়ে দিয়েছেন দেশটির সাধারণ মানুষ। ইরানিরা বলছেন, প্রেসিডেন্টের মৃত্যু হলেও অতীতের তুলনায় অনেক বেশি ঐক্যবদ্ধ পুরো জাতি। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির মৃত্যুর পর নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে ইরান জুড়ে। এই ঘটনার পেছনে অভ্যন্তরীণ কোন্দলকেও দায়ী করেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। শঙ্কা দেখা দেয় ইরানের ভেতরে রাজনৈতিক বিবাদেরও। তবে সবকিছুকে নিছক গুজব বলে উড়িয়ে দিচ্ছেন ইরানের সাধারণ মানুষ। প্রেসিডেন্টের মৃত্যু ইরানিদের মাঝে কোনো বিভাজন সৃষ্টি করেনি, বরং আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ তারা, এমন বক্তব্য সাধারণ ইরানিদের। চরম বিপদে কখনো ইরানিরা ভেঙে পড়েনি, এমনটা আমাদের ইতিহাসে নেই। যতই বিপদ আসুক না কেন আমরা তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি। যারা ভাবছে এই ঘটনার মাধ্যমে আমাদের মাঝে বিভাজন সৃষ্টি করতে পারবে তারা ভুল করছে। এটা হাস্যকর কথা। আমরা এমন এক দেশে বাস করছি যেখানে একতাই আমাদের শক্তি। তবে রইসির মতো এমন নেতার শূন্যতা কখনোই পূরণ হবার নয়, এমনটাই বলছেন ইরানের সাধারণ মানুষ। রইসির মতো এমন বহুমুখী প্রতিভাধর নেতার শূন্যতা আমরা সবসময় অনুভব করব। তার মতো নেতার কোনো বিকল্প আসবে না। শুধু দেশের নাগরিকরাই নয়, রইসির মৃত্যুর পরও ইরানের প্রতি সমর্থন এবং আনুগত্য অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে হামাস এবং হুতি বিদ্রোহীরা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। আইসিসির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মনোভাবকে আশ্চর্যজনক বলে মন্তব্য করেছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের মতো প্রতিষ্ঠানকে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিতে চায়, যা অত্যন্ত আশ্চর্যজনক।
যুক্তরাষ্ট্রের এ ধরনের আচরণ অত্যন্ত আশ্চর্যজনক। পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে মনে হচ্ছে তারাই আইসিসির মতো প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দিতে চায়। জার্মানির কাছে গোপন তথ্য ফাঁসের অভিযোগে রাশিয়ার শীর্ষ এক বিজ্ঞানীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। আনাতোলি মাসলভ নামক ওই বিজ্ঞানীকে 14 বছরের কারাদণ্ড দেওয়া হয়। রাশিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির তথ্য জার্মানিকে জানানোর অভিযোগে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়। কঠোর নিরাপত্তায় ঘেরা একটি প্যানেল কলোনিতে বন্দী থাকতে হবে এই বিজ্ঞানীকে। রাশিয়ার দাগী অপরাধীদের জন্য তৈরি বিশেষ কারাগারকে প্যানেল কলোনি বলে। দর্শক, যমুনা আই ডেস্ক এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।